সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়ের গত ক্লাসে আলোচনা করেছিলাম কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কি কি ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে, সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আসলে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ভূমিকা পালন করে থাকে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ করতে হয়। এখন সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য যে পরিমাণ ঋণের প্রয়োজন বা একটি দেশের অর্থনীতিতে যে পরিমাণ ঋণের সরবরাহ প্রয়োজন বা কাম্য সরবরাহ প্রয়োজন, সেই কাম্য পরিমাণ ঋণের সরবরাহ বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সেই পদক্ষেপগুলোকে বলা হচ্ছে যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বা ঋণ নিয়ন্ত্রণ। এখন কেন্দ্রীয় ব্যাংক কি কি পদ্ধতি গ্রহণ করে থাকে ঋণ নিয়ন্ত্রণের জন্য, সেই বিষয়গুলো আমরা দেখব। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত দুইটা পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আর একটা হচ্ছে
পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এখন পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে কি কি বিষয় আছে এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতির মধ্যে কি কি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন একটা দেশের অর্থনীতিতে সে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোই মূলত ঋণের সরবরাহ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে। এখন কোনো দেশের অর্থনীতিতে ঋণ যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে স্বভাবতই বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ দান ক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। আর এই কাজটি অনেক সুন্দরভাবে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, কেননা কেন্দ্রীয় ব্যাংকের যেহেতু আওতাধীন হচ্ছে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক ব্যাংকগুলো, তো বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসাবে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে, সেই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কখনো বৃদ্ধি করতে হয়, কখনো হ্রাস করতে হয়, সেই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এখন কেন্দ্রীয় ব্যাংক কিভাবে এই বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস বৃদ্ধি করে থাকে এবং তার মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়, সে বিষয়গুলো দেখব। এখন কেন্দ্রীয় ব্যাংক এই যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যে সকল পদ্ধতি গ্রহণ করে থাকে সেগুলোকে বলা হচ্ছে এখানে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এখন এই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে আমরা দেখি যে সকল পদ্ধতি ব্যবহার করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, তার মধ্যে একটা হচ্ছে ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতি, কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক হার নীতি ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে। এখানে আমাদের দুইটা বিষয় জানা দরকার, একটা হচ্ছে ব্যাংক হার
ব্যাংক হার নীতির ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় জানা দরকার, একটা হচ্ছে ব্যাংক হার কি আর একটা হচ্ছে বাজার সুদের হার কি। ব্যাংক হার হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে। তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যেই হারে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে থাকে তাকে বলা হয় ব্যাংক হার। আর বাজার সুদের হার কোনটা? বাজার সুদের হার হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণকে জনগণকে যে হারে ঋণ প্রদান করে থাকে তাকে বলা হয় বাজার সুদের হার। এখন স্বাভাবিকভাবে ব্যাংক হারের উপর নির্ভর করে বাজার সুদের হার। ব্যাংক হার যদি বৃদ্ধি পায় তাহলে বাজার সুদের হারও বৃদ্ধি পাবে, আবার ব্যাংক হার যদি হ্রাস পায় সেই ক্ষেত্রে বাজার সুদের হারও হ্রাস পাবে। তো এখন কেন্দ্রীয় ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কমাতে চায়, হ্রাস করতে চায়, সেই ক্ষেত্রে কি করবে? কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করবে। তাহলে ব্যাংক হার বৃদ্ধি করলে কিভাবে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পাবে? ধরি যে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক 10% হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করলো, তাহলে কেন্দ্রীয় ব্যাংক KB, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকে 10% ইন্টারেস্টে ঋণ দান করলো। তাহলে বাণিজ্যিক ব্যাংক সেই ক্ষেত্রে BB হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, সেই ক্ষেত্রে কমপক্ষে 15% হারে দিতে হবে। তাহলে এখন কেন্দ্রীয় ব্যাংক যদি ঋণের বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস করতে চায়, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক 10% বাদ দিয়ে যদি 15% রেটে বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, সেহেতু কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকে তখন জনসাধারণকে ঋণ দিতে হবে 18% বা 20%। তাহলে যখনই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে 15% ঋণ দান করবে, তখন বাণিজ্যিক ব্যাংকের 15%-এর বেশি জনসাধারণের কাছ থেকে নিতে হবে, অর্থাৎ সুদের হার, বাজার সুদের হার তখন বৃদ্ধি করতে হবে। সেই ক্ষেত্রে কি হবে? বাজার সুদের হার যখন বাণিজ্যিক ব্যাংক বৃদ্ধি করবে তখন আলটিমেটলি জনগণের ঋণের চাহিদা কমে যাবে, আর ঋণের চাহিদা যখন কমে যাবে তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে আসবে। তখন বাণিজ্যিক ব্যাংক কি করবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকেও ঋণের পরিমাণ কমায় ফেলবে, যে 15% ইন্টারেস্টে সে বেশি ঋণ নেবে না, কারণ তার বেশি ঋণের চাহিদা জনসাধারণের কাছে নেই। তো এভাবে বাণিজ্যিক ব্যাংক আর ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস করতে পারে। আমরা যদি বিপরীতটা চিন্তা করি, যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি করবে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে এখানে 15% আছে, সেই ক্ষেত্রে 8% করলো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে 8% হারে ঋণ প্রদান করলো। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাণিজ্যিক ব্যাংকও জনসাধারণের কাছ থেকে 10% বা 12% সুদে জনসাধারণকে ঋণ দেবে। যেহেতু সুদের হার কেন্দ্রীয় ব্যাংক কমানোর কারণে বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার কমে গেল, সেহেতু বাণিজ্যিক ব্যাংক যখনই সুদের হার কমাবে তখন মানুষের ঋণের চাহিদা বৃদ্ধি পাবে, তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বেড়ে যাবে বা ঋণের সরবরাহ বেড়ে যাবে, এবং বাণিজ্যিক ব্যাংকও কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বেশি পরিমাণ অর্থ ঋণ নিয়ে জনসাধারণকে প্রদান করবে। এভাবে বাণিজ্যিক ব্যাংক, এভাবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার নীতির মাধ্যমে কি করতে পারে? ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে।
নম্বর হচ্ছে খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি হচ্ছে যে খোলা বাজারে সরকারি ঋণপত্রের ক্রয় বিক্রয়কে খোলা বাজার নীতি বলা হয়। এখন কেন্দ্রীয় ব্যাংক এই খোলা বাজার নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে? যে কেন্দ্রীয় ব্যাংক যদি বাজারে সরকারি ঋণের সরবরাহ বৃদ্ধি করতে চায় বা ঋণের পরিমাণ বৃদ্ধি করতে চায়, তাহলে কি করবে? কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে ঋণপত্র ক্রয় করবে। খোলা বাজার থেকে যখন ঋণপত্র ক্রয় করবে, তখন স্বাভাবিকভাবে যারা ঋণপত্র ক্রয় করবে, জনগণ তখন কি করবে? ঋণপত্র ক্রয় করে তাদের ঋণপত্রের মূল্যটা বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরে চেক কেটে ঋণপত্রের মূল্য পরিশোধ করবে। অর্থাৎ কেউ যদি 1 লাখ টাকার ঋণপত্র ক্রয় করে, সে 1 লাখ টাকা তার বাণিজ্যিক ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেখানে 1 লাখ টাকার চেক কেটে ঋণপত্র মূল্য পরিশোধ করবে। তখন বাণিজ্যিক ব্যাংক ওই চেক কি করবে? কেন্দ্রীয় ব্যাংকে জমা দেবে। কেন্দ্রীয় ব্যাংকে জমা দিলে কি হবে? তখন বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যে তার আমানত আছে সেখান থেকে তার আমানতের পরিমাণ কমে যাবে, ফলে তার ঋণদান ক্ষমতা কমে যাবে। ঠিক বিপরীতটা যদি হয়, যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি করতে চায়, অর্থাৎ ঋণের পরিমাণ বৃদ্ধি করতে চায়, তাহলে কি করবে? তাহলে বাজারে সে তার কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণপত্র বিক্রি করবে। বাজারে সে সরকারি ঋণপত্র বিক্রি করবে। সরকারি যখন ঋণপত্র বিক্রি করে, তখন কি করবে? অর্থাৎ ঋণের সরবরাহ কমে যাবে। সরকারি ঋণপত্র যখন বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক, তখন আমরা দেখতে পাবো যে ঋণপত্রের ক্রেতারা তখন তাদের বাণিজ্যিক ব্যাংকের উপর চেক কেটে ঋণপত্রের মূল্য পরিশোধ করার কারণে তাদের বাণিজ্যিক ব্যাংকগুলো আবার তাদের চেকটা যখন কেন্দ্রীয় ব্যাংকে জমা দিবে, তখন তাদের আমানত থেকে এই টাকা কেন্দ্রীয় ব্যাংক কেটে নেবে, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যাবে। অর্থাৎ সরকারি ঋণপত্র ঋণের সরবরাহ বৃদ্ধি করতে কেবি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণপত্র ক্রয় করবে। সরকারি ঋণপত্র সরকারি ঋণপত্র যখন কেন্দ্রীয় ব্যাংক ঋণের সরবরাহ বৃদ্ধি করতে চাইবে, তখন সরকারি ঋণপত্র ক্রয় করবে। অর্থাৎ খোলা বাজার থেকে যখন সরকারি ঋণপত্র কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করবে, তখন কেন্দ্রীয় ব্যাংক কি করবে? তখন এই যে ঋণপত্রর মূল্য পরিশোধ করবে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর চেক কেটে। তখন ঋণপত্র যারা বিক্রি করছে তারা কি করবে? তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ওই চেক জমা দিয়ে তারা ঋণপত্রের টাকা নিবে। সেই ক্ষেত্রে তাদের অর্থের সরবরাহ বেড়ে যাবে। আবার যদি ঋণের সরবরাহ হ্রাস করতে চায়, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণপত্র বিক্রয় করবে।
বাজারে যদি ঋণের সরবরাহ হ্রাস করতে চায় সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি করবে? সরকারি ঋণপত্র বিক্রয় করবে। সরকারি ঋণপত্র যখন কেন্দ্রীয় ব্যাংক বিক্রয় করবে তখন জনগণ তাদের এই ঋণপত্রের মূল্য তাদের বাণিজ্যিক ব্যাংকে উপরে চেক কেটে তাদের এই ঋণপত্রের মূল্য পরিশোধ করবে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো এই চেক কি করবে? আবার কেন্দ্রীয় ব্যাংকে জমা দিবে। কেন্দ্রীয় ব্যাংকে যখন এই চেক জমা দিবে তখন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের আমানত থেকে তার টাকা কেটে নেবে। ফলে বাণিজ্যিক ব্যাংকের নগদ জমার পরিমাণ কমে যাবে। আর নগদ জমার পরিমাণ যখন কমে যাবে তখন তার ঋণদান ক্ষমতাও কমে যাবে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমি আবারও স্পষ্ট করে বলি যে কেন্দ্রীয় ব্যাংক যদি ঋণের সরবরাহ কমাতে চায় তাহলে কি করতে হয়? সরকারি ঋণপত্র বাজারে বিক্রি করে। আর জনগণ যখন ঋণপত্র ক্রয় করে তার মূল্যটা নিজ ব্যাংকের উপরে নিজ নিজ বাণিজ্যিক ব্যাংকের উপরে চেক কেটে পরিশোধ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো ওই চেক আবার কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের গচ্ছিত আমানত থেকে কেটে নেয়। ফলে ওই ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে যায়। ঠিক বিপরীতটা, ঋণের সরবরাহ যদি বৃদ্ধি করতে চায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণপত্র ক্রয় করে। আর ঋণপত্র যখন ক্রয় করে তখন ওই বাণিজ্যিক ব্যাংকের উপরে কেন্দ্রীয় ব্যাংক চেক ইস্যু করে দেয়। আর জনগণ ওই চেক বাণিজ্যিক ব্যাংকে জমা দিয়ে অর্থ গ্রহণ করে থাকে। এইভাবে বাজারে খোলা বাজার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। নগদ জমার হার পরিবর্তন নীতি। বিশ্বের প্রায় সকল দেশেই ব্যাংকিং আইন অনুযায়ী প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয় নগদ জমার হার অথবা রিজার্ভ রেট। আমি আবারও বলছি যে প্রত্যেকটা দেশেই যে ব্যাংকিং আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট আমানতের একটা নির্দিষ্ট শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যেটাকে বলা হয় নগদ জমার হার বা রিজার্ভ রেট। এই রিজার্ভ রেটের পরিবর্তনে হ্রাস বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে নিয়ন্ত্রণ করে থাকে? সাপোজ ধরি যে রিজার্ভ রেট হচ্ছে 10%, তার মানে 100 টাকা 10 টাকা 100 টাকা কে পিতে জমা থাকবে 10 টাকা। আর ঋণ দিতে পারবে 90 টাকা। তাহলে এখন 10% রিজার্ভ রেটে কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকবে 10 টাকা আর ঋণ দিতে পারবে 90 টাকা বাণিজ্যিক ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে তার ঋণের সরবরাহ কমাবে, সেই ক্ষেত্রে রিজার্ভ রেট বৃদ্ধি পেয়ে যদি 20% হয় তাহলে কেবিতে জমা থাকবে 20 টাকা আর ঋণ দিবে 80 টাকা। তাহলে রিজার্ভ রেট যখন 10% থেকে 20% বৃদ্ধি করছে তখন ঋণের পরিমাণ কি হচ্ছে? 90 টাকা থেকে কমে 80 টাকা হচ্ছে। তাহলে ঋণের সরবরাহ যদি কমাতে চায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ রেট বৃদ্ধি করে। ঠিক একইভাবে ঋণের সরবরাহ যদি বৃদ্ধি করতে চায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করবে? রিজার্ভ রেটটা হ্রাস করবে। আমি যদি
প্রাথমিক অবস্থায় ধরি যে রিজার্ভ রেট 20%, তাহলে ব্যাংকে জমা থাকবে 20 টাকা, বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে পারবে 80 টাকা। এই ক্ষেত্রে এখন কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে না, ঋণের সরবরাহটা বাজারে বৃদ্ধি করতে হবে স্থিতিশীলতা অর্জনের জন্য, সেক্ষেত্রে রিজার্ভ রেট 20% থেকে কেন্দ্রীয় ব্যাংক 10% করে দেয়। ফলে তখন কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকবে 10 টাকা আর ঋণ দিতে পারবে সে 90 টাকা। তাহলে রিজার্ভ রেট কমানোর মাধ্যমে ঋণের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে এবং রিজার্ভ রেট বৃদ্ধির মাধ্যমে ঋণের সরবরাহ কমে যাচ্ছে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ রেট পরিবর্তনের মাধ্যমে বা নগদ জমার হার পরিবর্তনের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসি দ্বিতীয় পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পরিমাণগত পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির বিশেষ বিশেষ ক্ষেত্রে ঋণের সংকোচন বা প্রসারণ ঘটায়, তাকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এখন গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে কি কি কোন কোন বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত ঋণের রেশনিং। ঋণের রেশনিং বলতে ঋণ গ্রহণের উপর বিধিনিষেধ আরোপ করাকে বলা হয় ঋণের রেশনিং। অর্থাৎ ঋণের সরবরাহ যদি বৃদ্ধি করতে চায় তাহলে বিধিনিষেধপ্রাপ্ত খাতের সংখ্যা হ্রাস করে, আর যদি ঋণের সরবরাহ যদি কমাতে চায় তাহলে বিধিনিষেধপ্রাপ্ত খাতের সংখ্যা বৃদ্ধি করে থাকে। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে ঋণের সরবরাহ বৃদ্ধি করবে, তাহলে
বিধিনিষেধপ্রাপ্ত খাতের সংখ্যা আমরা হ্রাস করব। যদি 20টা খাতে যদি বিধিনিষেধ থাকে, সেই ক্ষেত্রে ঋণের সরবরাহ যদি বাড়াতে চায় তাহলে 10টি খাতে বিধিনিষেধ আরোপ করা হবে। আবার ঋণের সরবরাহ যদি কমাতে চায় তাহলে 10টার জায়গায় 20টার জায়গায় 25টি খাতে বিধিনিষেধ আরোপ করা। অর্থাৎ ঋণের সরবরাহ যদি বৃদ্ধি করতে চায় তাহলে বিধিনিষেধ প্রাপ্ত খাতের সংখ্যা কমবে, আর ঋণের সরবরাহ যদি কমাতে চায় তাহলে বিধিনিষেধ প্রাপ্ত খাতের সংখ্যা বৃদ্ধি করবে। ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো ভোক্তার বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে, যেমন টিভি, ফ্রিজ, মোবাইল, এয়ার কন্ডিশন, এরকম বিভিন্ন ভোগ্য দ্রব্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান করে থাকে। সেক্ষেত্রে যদি ঋণের পরিমাণ বা ঋণের সরবরাহ যদি কমাতে চায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এভাবে নির্দেশ দেয় যে তখন বাণিজ্যিক ব্যাংকগুলো ভোক্তার কিস্তির পরিমাণ অধিক এবং কিস্তির সংখ্যা কমায় দেয়। অর্থাৎ কিস্তির সংখ্যা কমায় দিয়ে কিস্তির সময়টাও কমে যায়, কিস্তির পরিমাণটাও বেড়ে যায়, সেক্ষেত্রে ঋণের পরিমাণ কমে যায়। আবার যদি মনে করে যে ঋণের সরবরাহ বৃদ্ধি করবে তাহলে ভোক্তার কিস্তির সংখ্যা বৃদ্ধি করে এবং কিস্তির পরিমাণ হ্রাস করে দেয়, সেক্ষেত্রে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন। তো বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধকি সম্পত্তির বিপরীতে ঋণ প্রদান করে থাকে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বন্ধকি ঋণের বিপরীতে যে ঋণ প্রদান করে যে নগদাংশের পরিবর্তনের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যেমন সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধকি সম্পত্তির মোট মূল্যের একটা নির্দিষ্ট অংশ জমা রেখে বাকি অংশ ঋণ প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে যদি ঋণের সরবরাহ বাড়াতে চায় তাহলে এই নগদাংশের পরিমাণটা কমায় ঋণের পরিমাণ বৃদ্ধি করতে পারে। আবার যদি ঋণের পরিমাণ কমাতে চায় তাহলে বন্ধকি সম্পত্তির মোট মূল্যের নগদাংশের পরিমাণ বৃদ্ধি করে ঋণের পরিমাণ কমাতে পারে, যেটা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দিতে পারে। কেন্দ্রীয় ব্যাংক প্রচারণার মাধ্যমেও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের ব্যালেন্স শিট, বিভিন্ন ব্যাংকের আর্থিক সচলতা, মূলধনের পরিমাণ, এগুলো ব্যালেন্স শিট আকারে, এগুলো বাৎসরিক পুস্তক আকারে বা পত্রপত্রিকার মাধ্যমে তারা প্রকাশ করে থাকে, যাতে জনগণ ঋণ গ্রহণের ক্ষেত্রে একদিকে সচেতন হতে পারে, অন্যদিকে অন্যান্য ব্যাংকগুলো ঋণ প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকতে পারে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক প্রচারণার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। প্রত্যক্ষ ব্যবস্থা। যেহেতু সমস্ত ব্যাংকের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সেহেতু কেন্দ্রীয় ব্যাংকের তফসিলভুক্তই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো, সেহেতু কেন্দ্রীয় ব্যাংকের কথা বা আদেশ বা নিষেধ মানতে বাধ্য বাণিজ্যিক ব্যাংকগুলো। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যদি দেখে যে কোনো ব্যাংকের ঋণদান পদ্ধতি সুষ্ঠু না হলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর পুনর্বাটাকরণ বন্ধ নাও করতে পারে। আবার এরকম হতে পারে যে কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা করলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুৎপাদনশীল খাতে ঋণের পরিমাণ হ্রাস করার জন্য বলতে পারে, নির্দেশ দিতে পারে, এবং উৎপাদনশীল খাতে ঋণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ করতে পারে বা নির্দেশ দিতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যেহেতু অভিভাবক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সে নির্দেশ বা সুপারিশের মাধ্যমে সে তার ঋণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা ছিল এ পর্যন্তই, যে
বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কিভাবে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক দুইটা পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। একটা হচ্ছে পরিমাণগত পদ্ধতি, আর একটা হচ্ছে গুণগত পদ্ধতি। পরিমাণগত পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি এবং নগদ জমার হার পরিবর্তন নীতি। আবার গুণগত ক্ষেত্রে আমরা দেখলাম যে অর্থনীতির বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা ঋণের সম্প্রসারণ বা সংকোচন ঘটানোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তো এই পর্যন্তই আমরা আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা 10ম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।